জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি। কখনো কখনো জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ নিজেকে ফেমাসও মনে করি। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। বিশ্বাসটা শুধু নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? দর্শক, স্বাগত জানাচ্ছি আর ইউ ফেমাস সিজন 2-তে। আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। দর্শক, আর ইউ ফেমাস মানে একটু ভিন্ন আয়োজন। আমাদের সাথে যে অতিথিরা থাকেন, সারথীরা থাকেন, তারা তাদের মতো করে কথা বলেন, তাদের সাথে কথা হয়, গান হয়, আড্ডা হয়। আজকেও কিন্তু তার ব্যত্যয় ঘটছে না, তবে সেই আয়োজনে থাকতে পারবেন কিন্তু আপনিও। অর্থাৎ টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে সরাসরি এটি দেখা যাচ্ছে। ফলে সেখানকার যে কোনো ধরনের মন্তব্য এবং আপনি যদি আমাদের সারথী কিংবা অতিথিদের কাছে যে কোনো ধরনের প্রশ্ন জানতে চাইতে পারেন, আপনি সেটি লিখতেই পারেন। আমরা আপনার হয়ে সেই প্রশ্ন কিংবা মন্তব্যটি আমাদের অতিথিদের কাছে পৌঁছে দেব। ফলে এখনই দেখা শুরু করুন এবং আপনার মন্তব্য এবং তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করুন। এবং আজকে যেই সারথী দুজন গুণী মানুষ আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমি জানি ভীষণ প্রিয়, আপনাদের জনপ্রিয় তো অবশ্যই, এবং আমারও ভীষণ প্রিয়। আমি তো অনেক দিন ধরে তাদের জন্য আসলে অপেক্ষা করছিলাম, আমাদের এই আয়োজনে তাদেরকে কবে সংযুক্ত করব। অবশেষে তাদের সময় পেয়েছি। আমাদের সাথে যুক্ত আছে দ্য ওয়ান অ্যান্ড অনলি আরশ খান। কী অবস্থা, কেমন আছেন? অভিনেতা এবং বলবো আমাদের মানুষ, কেমন আছেন? সুন্দর। শুধু ছোট্ট একটা জায়গায় জটিলতা, আমি বুঝি না। আমি যখনই কোনো ইন্টারভিউতে আসি, আমার সব বড় ভাইগুলো, কাছের বড় ভাইগুলো আমাকে আপনি করে বলা শুরু করে। আচ্ছা, এইটার একটা ব্যাখ্যা আমি পরে দিব, অবশ্যই দিব। এটার একটা ব্যাখ্যা আমি দিচ্ছি। কিন্তু আরো আপনি এখন আছেন, আপনার সাথে আমার অনেকক্ষণ কথা হবে এবং আমি আরেকজন অতিথি আছেন আমাদের সাথে, আমি তাকে একটু পরিচয় করিয়ে দিই। দর্শক, আপনাদের সাথে আছেন, আমাদের সাথে এই আয়োজনের মাধ্যমে যুক্ত হবে দি ওয়ান অ্যান্ড অনলি ঝাঁকানাকা উর্বি। এবং আসলে তিনি সবার কাছে যেটি নামে প্রিয়ন্তী উর্বি নামে পরিচিত। স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। নিশ্চয়ই ভালো আছেন? জি, ভালো আছি। আপনাদের দুজনকে পেয়ে আমিও ভালো আছি এবং আমার দর্শকরা যারা রয়েছেন তারাও নিশ্চয়ই ভালো বোধ করছেন যে আপনাদের কাছ থেকে অনেক ইনসাইটস তারা জানবেন এবং সেখানে তাদের মতামত, তাদের কোনো প্রশ্ন তারা জানতে চাইতে পারবেন। আমাদের ঠিক কমন একটা প্রশ্ন থাকে আর ইউ ফেমাসের আয়োজনে। এই প্রশ্নটা আমরা সবার জন্য করে থাকি, আরশ এবং উর্বি। সেটি হচ্ছে যে আমি উর্বিকে দিয়ে প্রশ্নটা শুরু করতে চাই। উর্বি, আর ইউ ফেমাস? না, আরশের পাশে বসে নিজেকে একদমই ফেমাস মনে হয়। আমি আসছি, এই জন্য একটু পরে আসছি। না, আপনি আপনারটাই বলতে পারেন। না, আমি ফেমাস না, কিন্তু আমি যতটুকু কথা বলতে চাই সেটা যদি আমি আমার সোশ্যাল মিডিয়াতে বলি, মানুষ শুনে, মানুষ বোঝে, মানুষ আমার কথা অতটুকু গুরুত্ব দেয়। তো এটাকে আমি ফেমাস বলবো কিনা আমি জানি না, কিন্তু আমার মতে আমি ফেমাস না। আমরা বিশ্বাস করি, আমরা এই অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ অসাধারণ, তার নিজ নিজ কাজে কিংবা তার চিন্তায়। ফলে সেটা যদি কোনোভাবে একটু নোটিফাই করা যায় তাহলে হচ্ছে মানুষটা এগিয়ে যেতে পারে। এবং আমরা বারবার নক করি, আর ইউ ফেমাস, আর ইউ ফেমাস। সো সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনি ফেমাস, কারণ আপনার কাজ অবদান রাখছে কোনো না কোনোভাবে, সেটির কারণে মানুষ অনুপ্রাণিত হচ্ছে এবং দিন শেষে আপনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আরশ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে আরশের বিভিন্ন ছবি দেখা যায়, বিভিন্ন ভিজুয়াল দেখা যায় এবং সেখানে সবাই আরশকে এত অ্যাপ্রিসিয়েট করছে, সবাই আরশের সাথে সেলফি তুলতে চাচ্ছে। আমি আসলে একটু দর্শকদেরকে জানিয়ে রাখি, আমি এই মানুষটাকে কিন্তু দীর্ঘ সময়ের চিনি, দীর্ঘ সময় ধরে জানা একটা মানুষের এমন একটা জায়গা, আমি খুব প্রাউড ফিল করি আরশের জন্য। থ্যাংক ইউ সো মাচ আরশ, যে সেটা কেউ একজন তার কাজের মাধ্যমে অ্যাচিভ করেছে। এবং সেই একই জায়গা থেকে আমাকে একটু প্রশ্নটা করতেই হয়, আরশ, আর ইউ ফেমাস? নো। কেন নয়? আই এম নট ফেমাস, আই এম বিলাভেড। ওকে, দুর্দান্ত। মানুষ আমাকে ভালোবাসে। সো এটা তো দিন শেষে কাজের জন্যই ভালোবাসে। এবং আমরা মূলত ফেমাস একটা রূপক শব্দ, আমরা এখানে এটা আসলে কাজের একটা অল্টারনেটিভ শব্দ হিসেবে এটাকে ইউজ করি। সেই কারণে আরশের কাজ যেহেতু একটা প্রভাব ফেলছে, অবশ্যই আরশ ফেমাস সেই জায়গাতে। তো ওইটাই ভালোবাসা। আচ্ছা,
আপনাদের নানান ধরনের কাজ আমাদেরকে তো অনুপ্রাণিত করে। আমরা অনুপ্রাণিত হওয়ার গল্পটা শুনলাম, তো সেখানে আসলে অনুপ্রাণিত হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের ইম্প্যাক্ট তৈরি করতে হয়, সেটা হচ্ছে অভিনয়। আমরা দেখি যে এখন এত বেশি কাজ হচ্ছে, এত বেশি দুর্দান্ত সব ভালো ভালো কাজ হচ্ছে, আমরা অনুপ্রাণিত হই আপনাদের কাছে। প্রিয়ন্তী, আমি আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। ধরেন আমি আপনার অনেকগুলো কাজ দেখেছি, কিন্তু আপনার মনে রাখার মতো কাজ, আমি জানি যে আমি যদি এই প্রশ্নটা আপনাকে করি যে আপনার মনে রাখার মতো কাজ কোনটা আছে বলেন। আমার মনে রাখার মতো কাজ আমার মনে হয় দুইটা আছে। জি। সেটা হচ্ছে কোথায় পালাবে বলো রূপবান আর বুক পকেটের গল্প। আমি দ্বিতীয়টা নিয়ে আসলে কথাটা শুরু করতে চেয়েছিলাম, যে আমি জানি যে একজন অভিনেতা কিংবা অভিনেত্রীকে এর প্রশ্নটা করার পরে এবং তিনি যখন এটা বলতে পারেন প্রাউডলি যে আমার একটা কাজ আছে, এটা দুর্দান্ত এবং এটা আমি মনে রাখি, এবং আমার ধারণা বাংলাদেশের অনেক দর্শক, অগণিত দর্শক সেটা দেখেছেন এবং তারা তাদের মতো করে অ্যাপ্রিশিয়েট করেছেন। আপনার সাথে আমার প্রথম পরিচয় কি নিয়ে মনে আছে? হ্যাঁ, আমার তখন পকেটে টাকাও ছিল না। আমি নামার পরে আপনি আমাকে সিএনজি ভাড়া দিয়েছিলেন। আচ্ছা, এই গল্প আমাদের গল্প বলো আছে। হ্যাঁ, এন্ড হচ্ছে গিয়ে আমরা গিয়েছিলাম আসলে দিনাজপুরে, রাইট। ওখানে তখন প্রচুর শীত, তো মানুষ মারা যাচ্ছিল। কানাডাতে মন্ট্রিয়াল থেকে কিছু ফান্ড আসছে, তখন আমি নিজের টাকা না থাকলেও এগুলো নিয়ে কাজ করতাম। হ্যাঁ, চেষ্টা করতাম ওই পর্যন্ত যাওয়ার। টিটোদা ছিল, টিটোদা এখনো আছেন। সো টিটোদা ওখান থেকে একটা ফান্ডিং জোগাড় করে রিজা ভাইকে আর আমাকে দুজনকে পাঠালো দিনাজপুর। তো আমার পকেটে যখন টাকা ছিল না, আমাকে যখন কেউ চিনতো না, আমি তো তখন এমনই ছিলাম, আমরা তখন ছোট মানুষ, কেউ হয়তো জানতো না। হ্যাঁ, তো আমি তো সারা জীবন এগুলোই করেছি, আপনিও তো এটা জানেন। এখন যেটা হয়, এখন আমি অভিনয় করি, আমাকে 5 জন মানুষ চেনে, এই জন্য জিনিসগুলো সামনে আসে। আচ্ছা, বাট একদমই এরকম না যে এটা হঠাৎ করে আরশ বদলে গেল, আমি তো সবসময় এমনই ছিলাম। মানে আরশ আসলে এটাই, আমি এটাই। এখন আমার যে প্রশ্নটা ছিল নায়করা এমন কি না, সেটা হয়তো না, কিন্তু আরশ আসলে এটা, আমি এমনই রিয়েল লাইফ নায়ক। সেইটার ক্ষেত্রে একটা কোনো ধরনের প্রভাব কি পড়ে যে আমি যে কাজটা আগে স্বাচ্ছন্দ্যে করতে পারতাম, এখন হয়তো সেটা একটা ইমেজ যুক্ত হওয়ার কারণে এটা একটু কঠিন হয়ে যায় মাঝে মধ্যে? আমি আসলে এত কিছু ভাবি না ভাই। আচ্ছা, কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে তখন ভাবতে গেলে ওই কাজগুলো করা যায় না। হ্যাঁ, কিন্তু মজার একটা বিষয় বলি, আমার যেটা হয় যে আমার অফ ডেজ গুলো যায়, 2 দিন শুট করি বা 3 দিন শুট করি, এর মাঝে একটা ব্রেক থাকে। হ্যাঁ, এরপরে আবার যাই। সো এই যে শুটিং এর মাঝে যে ব্রেকগুলো, একদিনের বা 2 দিনের, কি করব ভাবতে ভাবতে না আমার দিনগুলো চলে যায়, আলটিমেটলি কিছুই করা হয়ে ওঠে না। সো এখান থেকে এতটুকু শিক্ষা আমি পেয়েছি যে আমি আরো যদি ভাবতে যাই আমি কি করব, কোনোদিন ওই কাজটা করা হবে না। আচ্ছা, হ্যাঁ, সো আমি কোরিয়া ভাবিও পন্থায় আছি আর কি, যে দেশের যে কোনো ক্রাইসিস হলে আমি করব, দেন আমি ভাববো। ভাবতে গেলে অনেক কিছু করা যায় না। এটা অবশ্য একটা ভালো কথা, কিন্তু এটা অন স্ক্রিনে কেমন করে ইমপ্যাক্ট ফেলে? বা আপনি অন স্ক্রিনে আমি অনেক ভাবি, জি, তারপর করি। এখানে আবার ভিন্ন পন্থা, কারণ এখানে তো আসলে আমি অফ স্ক্রিনে যেটা করি সেটা টাকার বিনিময়ে করি না, সেখানে কোনো আর্থিক লেনদেন নেই, এটা আমি স্বেচ্ছায় করি। জি, হ্যাঁ, নিজের সাথে নিজের একটা চুক্তি, লাভও হতে পারে, লসও হতে পারে, কিছুই যায় আসে না। কিন্তু যখন অন স্ক্রিন থাকে তখন তো আসলে অনেকগুলো মানুষ এখানে জড়িত থাকে। একদম, আমার প্রডিউসার থাকে, আমার ডিরেক্টর থাকে, আমার দর্শকরা থাকে। এই যে প্রত্যেকটা দর্শক তার ফোন থেকে হোক, টেলিভিশন থেকে হোক, কাজগুলো দেখে, এখান থেকে কিন্তু একটা অর্থ, বিজ্ঞাপন থেকে চ্যানেলগুলো, স্পন্সর এন্ড এভরিথিং, এন্ড ওই টাকাটাই কোনো না কোনো ভাবে আমার পকেটে আসে। রাইট। সো এখানে আসলে কোনোভাবে 2 নম্বরই করার তো জায়গা নেই, বা এখানে লাভ লসের, আমি যে ভাববো লাভ হবে না লস হবে, ওটা ভাবার পর্যন্ত জায়গা নেই। আচ্ছা, আমার দর্শককে আমার লাভ করাতেই হবে, ওখান থেকে ভাবতে হয়। তখন প্রচুর ভাবি, সারাদিন ওই স্ক্রিপ্টে আমি হোমওয়ার্ক করি, মনে হয় যে ইউনিভার্সিটির, আমার স্ক্রিপ্ট দেখলে মনে হবে যে ইউনিভার্সিটির কোনো স্টুডেন্ট ওর অ্যাসাইনমেন্ট দেখাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সো ওটার উপরে ওইভাবে কাজ করি, তখন অনেক ভাবি। সেটাই, মানে এই কাজের জায়গাটা যদি একটু সৎ থাকা যায়, তাহলে আপনি যেমন করে বলছিলেন যে কাজটার সাথে অনেকগুলো মানুষের রুটি রুজির ব্যাপার স্যাপার জড়িত আছে, একই সাথে এটা একটা পেশাগত জায়গা, সেই জায়গাটাতে ভালো করা দরকার। ঠিক এমন করে কি আসলে আমরা সবাই ভাবি উর্বি? সবাই তো ভাবি না, কিন্তু ভেবেই করা উচিত। আচ্ছা, ভেবেই করা উচিত। এই ক্ষেত্রে আপনার কাছে যেই ধরনের ডিসঅর্ডারটা আপনি ফেস করেছেন, আপনার 2019 সালের যাত্রার পর থেকে 2024 চলছে, 5 বছরেরও বেশি সময় ধরে আপনি কাজ করছেন, সবচাইতে ডিসঅর্ডার কি মনে হয়েছে এই ইন্ডাস্ট্রির? জি, যদি সেটা বলি তাহলে হচ্ছে
একটা টাইমিং থাকে, যেমন আমি ফিকশনে এসে আমার মনে হয়েছে যে কিছু প্রবলেম আছে, যেমন একটা প্রপার ম্যানেজমেন্ট নাই যে আসলে পুরোটা জিনিস ডিল করবে, যাকে রিপোর্ট করব যে আমাকে রিপোর্ট করবে। তো এই জিনিসটা যদি একটু ঠিকঠাক হতো তাহলে মনে হয় আমাদের নাটক ইন্ডাস্ট্রিটা তো অলরেডি অনেক পপুলার, মানুষ আসলে আমাদের দেশের নাটকই সবচেয়ে পপুলার, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যায় কাজ করতে। সে একটা জায়গায় কি আমরা সবসময় কথা বলি না, আমরা এখানে আসলে একটু বাই দ্য ওয়ে আমি একটু আপনাদেরকে ইনফর্ম করার জন্য, আমরা অনেক সসি কথা এই আয়োজনে বলতে পারি না, সরি। সো আমরা একটু হার্ড টক করি বা এটা নিয়ে কথা বলি, এটা নিয়ে কথা বলা উচিত, কারণ আপনারা যখন অন ফিল্ডে কাজ করেন, আপনারা যদি প্রতিবন্ধকতাগুলো না বলেন, কালকে যে আসবে কাজটা তার জন্য কিন্তু একই অবস্থা থাকবে। সো ইউ শুড রেইজ ইউর ভয়েস। আমরা এই কথাগুলো বলছিলাম যে আরও দারুণ পরিশ্রম করে, আপনি দারুণ পরিশ্রম করেন, একটা টিম পরিশ্রম করে, দিন শেষে সেটার মাঝে মধ্যে অনেকে আমরা শুনেছি পুরোটাই যে অনেকের পারিশ্রমিকটাও ঠিকভাবে সেটা হয় না, আবার সেটা ডিলে করে। এই যে পেশাগত জায়গাটা সেটা বদল হওয়া দরকার, এবং সেটি কি এই যে সংস্কারের সময়টা আমরা বলছি সেটা নিয়ে আপনাদের কথা বলা দরকার কিনা এখন? আমার কাছে যেটা মনে হয় এদিক থেকে আমরা যারা লিড রোলগুলো প্লে করি তারা একটু সুবিধাতেই থাকি। হ্যাঁ, আই এম নট গোনা লাই। হ্যাঁ, আমি মনে করি যে একটা কাজ হলে পরবর্তীতে একই পরিচালকের সাথে আবারও যেন কাজ করি, বা সব কিছু ঠিকঠাক থাকে, বা নিজের অবস্থানের জায়গা সব কিছু বিবেচনা করে আমি আমার টাকাটা পেয়ে যাই। হঠাৎ করে মাঝে মধ্যে যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট না হয়, সেক্ষেত্রে আমার মনে হয় উর্বির ক্ষেত্রেও এমনই। হ্যাঁ, মেইন স্ট্রিম যারা হিরো আছে, হিরোইন আছেন, তাদের আসলে এটা নিয়ে খুব বেশি প্রবলেম হয় না। অনেক সময় আমরা যদি অ্যাডভান্স চাই সেটাও পেয়ে যাই। আচ্ছা, প্রবলেমটা হয়ে যায় হচ্ছে বাদ বাকি মানুষগুলোর। আমার মনে হয় কি প্রযোজক ধর যে টাকা দিচ্ছে, সে যদি আগেই পুরোটা টাকা অ্যাডভান্স পে করে দেয়, বা এমন কোনো একটা সিস্টেম করতে যে এত পার্সেন্টের নিচে না দিলে আসলে কাজটা করতে পারবো না, তখন যদি স্পটে আসলে সবাইকে পে করে দেয়, কারণ নাটক আসলে স্পটেই পে করে দেয়া ভালো, কারণ একে তো 2 দিন শুট হয় আর খুব বেশি রেমুনারেশন হয় না যদি আমরা আমাদের কথা বাদ দিই। তো ওইটা আসলে যদি ওইটুকু টাকা নিয়ে আসলে শুটে নামে তাহলে হয়তো এই ক্রাইসিসটার। এটা কি অনেকটা সময় ভাইস ভার্সা, অনেকটা সময় প্রযোজক পরিচালক বলে যে এটা আপনি যেটা বলেছেন এই কাজটা করতে গেলে আবার অনফিল্ডে যারা কাজ করে তারা আন্তরিক থাকেন না, এরকমই হয়? এরকম না, বিষয়টা যেটা হয় আমি আরেকটু খুলে বলি। চ্যানেল বা বিভিন্ন লেভেল কোম্পানিগুলোর কিছু সিস্টেম থাকে, কিছু কিছু জায়গা থেকে সাথে সাথেই পুরো ক্যাশটা পাওয়া যায়। পরিচালক তো আসলে আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টে এক্সিকিউটিভ প্রডিউসার থাকেন, যিনি ওখান থেকে সবকিছু অপারেট করেন, কিন্তু লাইন প্রডিউসার থাকেন না। একজন ডিরেক্টরই তার অ্যাসিস্ট্যান্ট নিয়ে নিজে থেকেই সবকিছু করেন। হ্যাঁ, আমাদের ডিরেক্টরগুলো ওয়ান ম্যান আর্মির মতো। তো যেটা হয় যে উনিও আসলে পুরো ক্যাশটা একসাথে পায় না, যেটা হয় উনাকে হয়তো বা একটা অ্যামাউন্ট দেওয়া হয়, দিয়ে বলা হয় যে নাটকটা শুরু করার জন্য। তো ভদ্রলোক নাটকটা যখন শুরু করতে যান তখন দেখা যায় আমাকে যখন ফোন দেন আমি বলি ভাইয়া টাকাটা কিন্তু কাজ করতে করতে দিয়ে দিয়েন। সো ওখান থেকে আরো সে রেমুনারেশনটা অলরেডি চলে গেছে। হ্যাঁ, উর্বি বলে ভাইয়া আমারটা কিন্তু হয়তো বা ডে 1-এই লেগে যেতে পারে, আমার একটু আর্জেন্ট কাজ আছে, ওটাও চলে গেল। হ্যাঁ, সো কি হয় যে আমার যদি টোটাল প্রজেক্টটা হয় 10 টাকার, আমাকে যদি 6 টাকা দিয়ে বলা হয় পুরোটা করার জন্য, এন্ড বাকিটা রোল হবে 2-3 মাসের ভিতরে, সো তখন ওই 60% বা 70% টাকা তো সবাইকে একসাথে দেওয়া পসিবল না। রাইট। সো তখন যেটা হয় ওই যে ডিউ পড়ে যায় বিভিন্ন জায়গায়। সিস্টেমেটিক অর্ডারটা আসলে সব জায়গা থেকেই ফিক্সড হওয়া ভালো। আমরা সেটি নিয়ে হয়তো আপনারা কথা বলছেন, দারুণ লাগলো যে আপনারা আসলে আপনাদের ভয়েসটাও রেইজ করা দরকার, এবং যে কোনো প্রান্তেই যেই কাজটা করুক সেই জন্য এটাতে পেশাগত জায়গায় করে, তাতে আসলে টিমের সবার দিন শেষে যেন ভালো হয়। আমরা এটাই আসলে বলতে চেয়েছি, এখান থেকে এই মেসেজটা দিতে চেয়েছি। আমরা একটু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আসি। আমি জানি আরশ, আপনি যেই শুরুটা হয়েছে আপনার সম্ভবত একটা ইউটিউবের মাধ্যমে একটা কাজ দিয়ে আপনি শুরু করেছিলেন। আমার একদম শুরু তো আসলে বিজ্ঞাপন দিয়ে। জি, তারপরে বিজ্ঞাপনের পরে হচ্ছে ওয়েব ফিল্ম। জি, ওয়েব ফিল্মের পর এসে আসলে আমি নাটকে আসি। তাও শুরু করেছিলাম একটা 26 পর্বের টিভি সিরিয়াল দিয়ে, যেটার প্রডিউসার ছিলেন বাংলাদেশ গভর্নমেন্ট, প্রডিউসার ছিলেন ইউনিসেফ। হ্যাঁ, সো পপকর্ন, রেদন রনি ভাই ইনভলভ ছিলেন ওটার সাথে, ডিরেক্টর ছিলেন আতিক জামান। রাইট।
দেন ওটা সবাই খুব পছন্দ করার পরে আবার 26 পর্ব হয়, আবার 26 পর্ব হয়, এইভাবে ওটা বাংলাদেশে 4টা চ্যানেলে যেত। আচ্ছা। হ্যাঁ, ইউটিউবেও যেত। দেন যখন আমি সলো ফিকশনে আসলাম, সলো ফিকশনে প্রথম ইউটিউবে আমি কাজ করি ইমরান রাফাত ভাইয়ের সাথে। রাইট। হ্যাঁ, উনি পিক করেছেন। হ্যাঁ, আমার সলো, একদমই সলো। আর টেলিভিশনের ফার্স্ট ফিকশন ছিল সকাল আহমেদ ভাইয়া। আমি এটা নিয়ে আরও একটু দীর্ঘ আলোচনা করতে চাই আপনার কাছে, এবং সেটি নিয়ে দর্শকদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে। আরও আপনার কাছে ছিলাম, আমরা জানতে চেয়েছিলাম এই যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে এখন যে নাটকগুলোর জনপ্রিয়তা বাড়ছে, এটি অনেকটাই ইতিবাচক। মানুষ আসলে এখন ফোনের মাধ্যমে তারা তাদের পছন্দের নাটকগুলো চাইলেই যে কোনো সময় অল্প অল্প করে তার নিজের সময়ের অনুযায়ী সে দেখতে পারে। একটা সময় এই সুযোগটা ছিল না, টেলিভিশনে দেখতে হতো, বা সেই সময়টাতে অন্যরকম একটা আবেদন ছিল। এখনকার পুরো সময়টাই আলাদা। এখন ওটিটি প্ল্যাটফর্ম আছে, ইউটিউবের প্ল্যাটফর্ম আছে, সেখানে গিয়ে দেখা যায়। এটা কি আপনি কেমন দেখেন? এবং এখানে রিয়াকশনটা এত দ্রুত পাওয়া যায়, সবাই এত সানন্দে এটাকে গ্রহণ করে, সেটা আপনি কি ইতিবাচক মনে করেন, নাকি আপনার কোনো ভিন্ন মত আছে? আমার মনে হয় যে কোনো রেভুলেশনই আসলে ইতিবাচক। সো ইন্টারনেট, আমি বলবো যে এটা আসলে এআই, সায়েন্স, সবকিছুরই তো একটা রেভুলেশন। ছোটবেলায় দেখতাম জেমস বন্ডের মুভিগুলোতে ঘড়িতে কি যেন করতো, হ্যাঁ, লেখা উঠতো। এখন তো সেটা সবার হচ্ছে গিয়ে ফোন থাকতো একটা হাতে, স্ক্রিন টাচ করলে কাজ করতো। আমি তো বাসায় দেখতাম তখন এইভাবে একটা ল্যান্ডলাইন থেকে ফোন ধরে আম্মু বলতে হ্যালো। হ্যাঁ, সো ভাবতাম এটা কোনদিন হবে, তো হয়েছে, দ্যাট ইজ গুড। কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত মতামত বলি, তাহলে হচ্ছে এখন জিনিসগুলো খুব ইজি হয়ে গেছে, জিনিসগুলো খুব ফাস্ট হয়ে গেছে। আমার মনে হয় যে কোনো একদিন হঠাৎ করে মরে যাব। আচ্ছা, এত সবকিছু মানে এত গতিতে চলে আসছে জীবন, সবকিছু এত ফাস্ট চলে যাচ্ছে। ছোটবেলার বিষয়টা আমার কাছে খুব বেশি মজা লাগতো। আমি তখন প্রত্যেকদিন শুক্রবার উঠে নামাজ পড়ে এসে দুপুরের খাবার খেয়ে 3টার দিকে বসে থেকে, এমনও হয়েছে, শুনলে হয়তো অনেকে হাসবেন বা অনেকে হয়তো আমাকে জাজ করে বসবেন, খুবই ছোট ছিলাম, সো প্লিজ এটা নিয়ে জাজ করবেন না। আমি তখন তো মানে মা বলতেন যে কোনো কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাওয়া মাত্র পাওয়া যায়। তো আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করতাম যে আল্লাহ আজকে এই সিনেমাটা একটু দেখবো, এই সিনেমাটা একটু দেখবো, মনে এরকম একটা সারপ্রাইজিং মোমেন্ট থাকতো যে কোন সিনেমাটা যে হবে আমি নিজেও জানতাম না। ওইটার একটা মজা ছিল। এখন সার্চ দিয়েই যেটা ইচ্ছা দেখে ফেলতে পারি, এক্সাইটমেন্টের জায়গাটা কিছুটা কমেছে, এটা আমি নিজেই ফিল করি। কিন্তু সহজলভ্যতা হলে যে আমি আচ্ছা অমুকের কাজটা আরো একটা কাজ পছন্দ করি, সেটা আমি দেখতে চাই, এখনই দেখে ফেলতে পারি, এখনই দেখে ফেলা যায়। তখন অপেক্ষা করতে হতো। আর এটা তো আমার মনে হয় যে কেউই দ্বিমত পোষণ করবে না যে অপেক্ষা করে কোনো কিছু পাওয়ার মজাই অন্যরকম। একদমই একদমই। আমি একটু আপনার কাছ থেকে জানতে চাই প্রিয়ন্তী, আপনার একটা বিষয় নিয়ে সবাই কথা বলে, আমিও আসলে কথাটা বলতে চাই, বিকজ সামহাউ এটা আমার কাছে খুব ভালো লাগে, অ্যাবাউট ইউর ভয়েস। এটাকে আপনি কিভাবে ডিফাইন করবেন, আপনি ব্যাখ্যা করবেন? টোটালটাই মানে ভয়েসটা দারুণ, একটু ডিফারেন্ট। অনেক সময় মনে হয় যে আচ্ছা আপনি মনে হয় কি ঠান্ডা লেগে আছে কিনা। আমি যখন বুক পকেটের গল্পটা দেখছিলাম তখনও এইরকম মনে হচ্ছিল, যে পরে মনে হচ্ছে যে না, দিস ইজ ইউর সিগনেচার। ডিফারেন্ট কিছু থাকা তো ভালোই, তাই না? তো হ্যাঁ, তো ভিড়ের মধ্যে চোখ বন্ধ থাকলে কান খোলা থাকলে বোঝা যায় ওই কথা বলছি, দ্যাট ইজ ডিফারেন্ট এন্ড নাইস। এইটা নিয়ে কোনো ধরনের কোনো মজার অভিজ্ঞতা বা কোনো ধরনের গল্প কি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? সাধারণত এটা নিয়ে স্পেসিফিক কোনো মজার অভিজ্ঞতা নাই, কিন্তু 80% মানুষই বলে আমার ভয়েস খুব সুন্দর, ডিফারেন্ট। কিন্তু আমি আসলে কখনো বুঝি না, নিজেরটাকে নিজে বোঝা যায় কিনা আমি জানি না, কিন্তু আমার ভয়েস যে আসলে হাস্কি বা এটা কিরকম শোনায় সেটা আমি স্ক্রিনে দেখলেও বুঝি না, আমি বুঝতে পারি না। আমার মনে হয় সবার তো তাই। আপনাকে নিয়ে একটা কথা প্রচলিত আছে, যদিও আমি গতকালকে আপনাদের এই কাজ সাথে কথা বলার আগে আপনাদের একটা কাজ দেখছিলাম, আপনাদের সম্প্রতি একটা কাজ, যেটা একটু আগে বললাম আমি, ছাকানাকা উর্বি। তো এই কাজটা আমি দেখছিলাম, তো সেখানে আপনার নায়ক ছিলেন হচ্ছে আরশ খান, এবং আপনি প্রায় বলে থাকেন আপনার জন্য আসলে নির্ধারিত কোনো নায়ক থাকে না, আপনার গল্পে আপনার কাজে প্রচলিত কোনো নায়কের একটা উপস্থিতি কম থেকে যায়। এই মিথটা কি আসলেই সত্যি কিনা?
আমার তো মনে হয় সত্যি, কারণ শুরুতে যখন আমি কাজ করা শুরু করি, আমার ডেবিউ ফিল্ম কিন্তু হচ্ছে যে কোথায় পালাবে বলো রূপবান। সো একটা নতুন মেয়ের জন্য এরকম চরকির মতো একটা প্ল্যাটফর্মে এসে নিজে পুরা 45 মিনিটের একটা গল্প করা কিন্তু খুবই ডিফিকাল্ট। অ্যান্ড আমি যখন করি সেটা আমার ডেবিউ, অ্যান্ড মানুষ অনেক পছন্দ করে, প্রশংসা করে। তারপর আমি এমন অনেক প্রজেক্ট করেছি যেটাতে আসলে আমার এগেনস্টে কোনো নায়ক ছিল না, গল্পটাই ছিল আমার নায়ক এবং পুরোটা গল্প আমি প্লে করি। যেমন আমার আরও 2টা প্রজেক্ট আসবে, একটা নাম হচ্ছে জুন, একটা নাম হচ্ছে সিটি গোল্ড। তো ওগুলোতে আসলে আমার অপোজিটে তেমন কোনো নায়ক নাই, কিন্তু আমি পুরোটা গল্প প্লে করছি। তো আমার কাছে মনে হয় যে একটা গল্পে আসলে নায়ক থাকা লাগবে, নায়িকা থাকা লাগবে, দ্যাট ইজ নট নেসেসারি, গল্পটাই নায়ক। কিন্তু আপনার সাথে অনেক কাজ মনে হয় যেগুলো বেশি একটু জনপ্রিয়তা পেয়ে গেল। মীর রাব্বি ভাইয়ের সাথে কি আপনার বেশ কয়েকটা কাজ ব্যাক টু ব্যাক হলো এবং সেগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে? রাব্বি ভাইয়ের সাথে আমার একটাই কাজ আসছে, সেটা হচ্ছে বুক পকেটের গল্প। রাব্বি ভাইয়ের জুন গল্পেও আমার সাথে আছে, সেটা আমরা 2022 সালে শুট করেছি জুনে। সো এখনো আমি জানি না কবে রিলিজ ডেট অ্যান্ড কি। আর আমাদের আরেকটা গল্প আমরা করেছি বকুলের বুকে রক্তকরবী, সেটা একটা ম্যাজিক রিয়েলিজমের ওপর গল্প। তো ওইটাও কবে কি আসবে জানি না। এই 2টা গল্পে আমি আর রাব্বি ভাইয়ের সাথে আছি, কিন্তু এই 2টা গল্প আসলে আমাদের কেমিস্ট্রিটা মানুষ একদম ডিফারেন্ট ভাবে দেখবে। মানে বুক পকেটের গল্পতে আমাদের যেরকম গল্প বা আমাদের যে কেমিস্ট্রি, বাকি 2টা গল্প একদমই ডিফারেন্ট। 2টা ক্যারেক্টার আমরা 2টা মানুষের ভয়েস আলাদাভাবে রিকগনাইজ করা যায়। আচ্ছা, আমি রাব্বি ভাই কথা বলছেন, আপনি কথা বলছেন। আর এই যে জুটি নিয়ে আমরা একটু কথা বলছিলাম, জুটিটা নিয়ে আপনার মন্তব্য কি? আপনি বেশ দাপটের সাথে অনেক কাজ করেছেন কয়েকটা জুটির সাথে। আমার কাছে মনে হয় জুটি আপনি চাইলেই ক্রিয়েট করতে পারবেন না। পারবো না? না, রাইট, ওকে। এটা দর্শকদের অ্যাকসেপ্ট করতে হয়। জুটি বানান দর্শক। হ্যাঁ, বা কোনটা আসলে জুটি এটা ডিক্লারেশনটা আসে দর্শকদের কাছ থেকেই। সো আমি তো আমার মতো করে কাজ করে যাই। আমার যে সহশিল্পীর সাথে কাজ করে মনে হয় যে আরাম পাচ্ছি, তখন তার সাথে কাজ বাড়ে। বা কোন একজন পরিচালক আমাদের সাথে একটা কাজ করলেন, যেমন রাকেশ বসু দাদাই আমাদের সাথে কাজ করেছিলেন প্রেমে ডুবি, যেটা নিয়ে যেটা আমি কথা বললাম, ঝাঁকানাকা উড়বি। ওর একটা ইউটিউব চ্যানেল ছিল ঝাঁকানাকা উড়বি। সো প্রেমে ডুবিতে কাজ করার পরে প্রেমে ডুবির আমরা একটা সিকুয়েল করছি, প্রেমে ভাসি। আচ্ছা। সো প্রেমে ভাসিটার উর্বির সাথে, এটা হ্যাঁ উর্বির সাথেই। আচ্ছা। তো 2টার গল্পই আমার। হ্যাঁ, তো যেটা হচ্ছে যে ফার্স্টটা করার পরে একটা ভালো ক্রাউডের একটা কল ছিল যে পার্ট 2 দেখতে চাই, পার্ট 2 দেখতে চাই, কিন্তু আমাদের এটা এন্ডিং ছিল না কোনো। সো আবার আমরা করছি, তো পরিচালক কমফোর্টেবল ছিলেন আমাদের দুজনকে নিয়ে। সো যার কারণে উনি আবার বলেছেন আমাদের সাথে কাজ করবেন। জুটিটা ক্রিয়েট হয় ওইভাবে যে আমি কোথাও আমার একজন সহশিল্পীর সাথে কাজ করছি, ওই টিমটা আমাদের দুজনকে নিয়ে অনেক বেশি কমফোর্টেবল, এন্ড তারাই আবার বলেন যে আরেকটা কাজ করি, এইভাবেই বাড়ে আর কি। এটা নিয়ে কি কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হয়? বিড়ম্বনায় পড়ার মতো অবস্থানে আমি এই মুহূর্তে নেই। আমার সাথে যারা কাজ করছেন, প্রিয়ন্তী উর্বি, তাসনুভা তিশা, সুনেরা বিনতে কামাল, সামিরা খান মাহি, হ্যাঁ, আমার তো আসলে খুব সংখ্যায় গোনা যায় এই কজন সহশিল্পী আমার। সো এই জন্য বিড়ম্বনায় পড়ে কিছু নেই, আমি খুব সুন্দরভাবে ব্যালেন্সে সবার সাথে করতে পারি। এখন যেটা হয় যে কিছু কিছু সময় আবার জুটি ক্রিয়েট হয়ে যায়। কেন ক্রিয়েট হয়ে যায়? আমি মাঝে দিয়ে বেশ কিছুদিন ভয়ঙ্কর সিন্ডিকেটের মাঝে ছিলাম। আচ্ছা, ভালো গল্প বলি। ওটিটি সিন্ডিকেট নাকি রিয়েল লাইফের সিন্ডিকেট? না, রিয়েল লাইফ সিন্ডিকেট। না, আমি বললাম ওটিটি তো একটা সিন্ডিকেট ছিল, মিডিয়া পলিটিক্স, যেটা আমি মজা করছিলাম। সো যেটা হচ্ছে যে ওই সিন্ডিকেটের জন্য যেটা হচ্ছে যে বেশ কিছুদিন আমি অনেকের সাথেই কাজ করার সুযোগ হয়ে ওঠেনি, বা তারা চাইলেও পারেনি আমার সাথে কাজ করতে। হ্যাঁ, তো তখন যেটা হয়েছে একজন সহশিল্পী নিয়ে দিনের পর দিন কাজ করেছি। আমি ওই মানুষগুলোকে আসলে অনেক ধন্যবাদ জানাই, বা আমি তাদের প্রতি অনেক গ্রেটফুল যারা ওই ক্রাইসিস মোমেন্টে আমাকে হেল্প করেছে, বিধায় আজকে আমি এইসব গল্প করতে পারছি। তখনকার জার্নিটা কতটা ডিফিকাল্ট ছিল এটা আমি জানি। অনেকেই বলতো এমন গল্প কেন হচ্ছে, এমন প্রজেক্ট কেন হচ্ছে, ও কি ভালো করছে না কেন, এইভাবে করছে না কেন। হ্যাঁ,
অনেকে বলতো যে না ওর কাজগুলো এই ধরনের কাজে আমি থাকতে চাই না, জি। বাট আসলে ভিতরের ক্রাইসিসটা কেউই জানতো না যে কত বড় একটা সমুদ্রের মাঝে পড়ে হাঙরদের সাথে আমার প্রতিনিয়ত যুদ্ধ করতে হচ্ছে। পরে আমি ভাবলাম যে হাঙরের সাথে যুদ্ধ করতে গেলে তিমি হতে হবে, কিন্তু আমি তো মানুষ, কি করব? পরে আমি জেলে হয়ে গেলাম, আচ্ছা, যেটা আমার পক্ষে অসম্ভব। আমি জালে করে এক একটা হাঙর ধরি, ধরে যেহেতু আমি হত্যায় বিশ্বাসী না, আমি হাঙর দূরে ছুঁড়ে মারি, মেরে আমি আমার মতো কাজ করে যাচ্ছি। আচ্ছা, ব্যাপারটা আমরা কি বলে রূপক করতে না বলে ভালো সরাসরি বললে মনে হয় ভালো হতো। আমরা সেটা যাচ্ছি না। আমার একটু জানতে চাও যে আপনি আপনার সাথে সহশিল্পীদের সাথে যাদের সাথে কাজ করেছেন সবাই খুব ভালো রিভিউ দিয়েছেন, না আরশের সাথে কাজ করা অনেক বেশি কমফোর্টেবল। আমি একটা সম্প্রতি সময়ে একটা কোট করতেই চাই যে শরীফুল রাজের সঙ্গে আরশ খানের মিল পান সুনেরা, এরকম একটা কথা বলেছেন। এই যে অ্যাপ্রিসিয়েশন গুলো সেটা হয়তো উর্বিও করেছেন এমনভাবে, ওইটা হয়তো মার্ক হয়নি ওইভাবে, কিন্তু মানে আমার ধারণা করেছেন, মানে এগুলো কি কাজে একটু অনুপ্রেরণা দেয়? ডেফিনেটলি। আমার সহশিল্পীরা যখন বলেন আমার সাথে কাজ করে কমফোর্টেবল ফিল হয়, তখন তো আসলে ভিতরে এক ধরনের আনন্দ কাজ করে, মনে হয় ঈদ ঈদ একটা ফিল আসে। আচ্ছা, হ্যাঁ, তখন পরের প্রজেক্টটাতে মনে হয় যে তাকে আরো এমন কিছু দেখাই যেন পরে ইন্টারভিউতে সে আরো ভালো কথা বলে। আচ্ছা, একটা ব্যাপার কি, আপনি আমি কোন একটা সিনেমাতে বা কোথাও একবার শুনেছিলাম যে একটা ফুল গাছের সামনে গিয়ে আপনি যদি প্রত্যেকদিন গালি দেওয়া শুরু করেন একটু একটু করে, কিছুদিন পর দেখবেন গাছটা মরে যাবে। আবার একটা ফুল গাছের সামনে গিয়ে যদি আপনি প্রত্যেকদিন একটু একটু করে পানি দেন, দেখবেন যে অনেক ফুল হবে। মানুষের জীবনটাও এরকম। আমার সহশিল্পী বা আমার ডিরেক্টর, আমার টিম বা আমার দর্শক, ওখান থেকে যখন অ্যাপ্রিসিয়েশন আসে তখন না মানে না চাইতেও ভিতর থেকে সবকিছু ব্লুম করে, দায়িত্ববোধের জায়গা বাড়ে, অভিনয়ের জায়গাটা ভালো হয়। আর যখন দেখা যায় যে প্রচুর নেগেটিভ কথা আসে বা মানুষজন আজে বাজে কথা বলে, হ্যাঁ, তখন ওটা কোনো না কোনোভাবে আমাকে ভিতরে খুব ভিতরের জিনিস, ভিতরের সত্তাটাকে নষ্ট করতে থাকে একটু একটু করে। হ্যাঁ, এটা একজন আর্টিস্ট হই বা আমি মানুষ হই বা যে কোনো প্রফেশনেই থাকি, একটা মানুষকে অ্যাংজাইটি দিয়ে দেয়, একটা মানুষকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়। আর আমাদের এই জায়গাটাতে গুড প্র্যাকটিসটা খুবই কম, অ্যাপ্রিসিয়েশনের জায়গাগুলো খুবই কম হলেও অ্যাপ্রিসিয়েশনগুলো ধরেন যাদের সাথে কাজ করছি গুটি কিছু, তাদের অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা ঠিক হলেও কিছু কিছু মানুষ দায় সারা অ্যাপ্রিসিয়েশনের জায়গা থেকে যায়, যে ঠিক আছে একটা ভালো করলো, 5 জন লোক ভালো বললো, আচ্ছা ঠিক আছে ভালো বলে দেই একবার, বাট তারা মন থেকে হয়তো সেটা বলে না। আমরা চাই যে এটা মন থেকেই বলুক এবং সেটা অব্যাহত থাকে এবং শুধুমাত্র কয়েকজনের জন্য না, সবার জন্য বলুক, যার যার কাজটা ভালো হচ্ছে। আর আমি আসলে ব্রেকের মধ্যে বসে আমি ফোনে বেশ কিছু বিষয় সার্চ করছিলাম। আমি গুগলে লিখছিলাম আরশ খান, আরশ খান লেখার পরে যেই বিষয়গুলো এসেছে, আরশ খানের নাটক, আরশ খান উইকিপিডিয়া, আরশ খানের নাটক, আরশ খানের নতুন নাটক, আরশ খানের মা, আরশ খানের বয়স, আরশ খানের মা, আরশ খানের নাটক, মানুষ এগুলো জানতে চায়। মানে আমি একটু জানতে চাচ্ছিলাম যে মানুষের আসলে আগ্রহ কি আরশ খানকে নিয়ে। ফলে এই বিষয়গুলোকে আপনি কেমন ভাবে দেখেন এবং যে বিষয়গুলো মানুষ আসলে খুঁজতেছিল এখানে সব ঠিকঠাক? তো ঠিকঠাক, ঠিক আছে, অন্য কিছু খুঁজে নাই না, থ্যাংক গড। এটা কি খুঁজতে পারতো? ধরেন আরশ খানের গার্লফ্রেন্ডকে এরকম খুঁজতে পারতো, আর কি কি খুঁজতে পারতো, আর কি কি ইন্টারেস্টিং হতে পারতো? আসলে আমি খুবই ওপেন না, আমি জাস্ট জানার জন্য, ইটস এ ফান পার্ট, যে এই গুগলে মানুষ আর কি কি খুঁজতে পারতো। আমরা জানলাম যে এইটুকু আমি দেখলাম যে এটা তারা খুঁজছে, কিন্তু আসলে এটা ব্যতি রেখে কি খুঁজতে পারতেন? আর ইচ্ছা, আরশ খানের ইচ্ছা, আচ্ছা, আর গুগলে যা যা খোঁজা যেত আরশ খানের, যে তারপরে হবি, আর প্রিয় খাবার, আর দুইটা বলতে হবে। আমি তো গোলায় ফেললাম। আপনি জানেন আরশ খানের যখন ইচ্ছা হয়েছিল তখন ও ভেগান ছিল। ওর সাথে খেতে গেলে মজার একটা বিষয় শেয়ার করতে চাই। এই বিষয় শেয়ার করতে চাই, উর্বি বেসিক্যালি ইদানিং এসে আমরা একসাথে কাজ করছি, কিন্তু আমাদের জার্নিটা আসলে এখনকার না, অনেক বছরের। আমার স্ট্রাগল পিরিয়ডে, আমার ওই সময়টাতে যেটা হতো, উর্বি তখন থেকে আমার ফ্রেন্ড, সো আমার কাছে ম্যাক্সিমাম সময় পকেটে টাকা থাকতো না, সমস্যা নাই। তো যেটা হতো যে আমি যখনই অডিশনে যেতাম বা কোথাও যেতাম, দেখা গেলো কালকে আমার একটা অডিশন আছে,
অডিশনের কল টাইম 12টায়, উর্বি আমার এলাকায় চলে আসতো 10টায়। তখনও উর্বির এই এক্সিও গাড়িটাই ছিল। হ্যাঁ, তো উর্বি 10টায় চলে আসতো, এসে কোথায় এখনো উঠো নাই? অডিশন এখনো রেডি না? আল্লাহ, কিভাবে তুমি কিভাবে কাজ করবা? ও নিয়ে যেত যে হচ্ছে গিয়ে অডিশন দিতাম, অডিশন দেওয়ার পর বেরোতাম, বের হওয়ার পর হচ্ছে গিয়ে খেতে নিয়ে যেত। প্রত্যেকদিন ওর আমাকে টাকা সাথে লোন দিত। রেস্টুরেন্টে গেলে এত মেজাজ খারাপ হতো, কারণ সে ভেগান এন্ড উনি কিচ্ছু খায় না। সো 3বার 4বার রেস্টুরেন্ট চেঞ্জ হলে তারপরে সে কিছু একটা বের করতো, যেটাও আসলে কোনো খাবার না। মানে ওর সাথে খুব ডিস্টার্বিং ছিল ওই সময় ঘুরে ফিরে বেড়ানো। আচ্ছা, তো উর্বি ওই সময়টাতে উর্বি একটা ম্যাসিভ সাপোর্ট ছিল আমার জন্য। হ্যাঁ, আর মজার বিষয় হচ্ছে গিয়ে যে ওখান থেকে যতদিনই খেতে যেতাম, ও যেটা করতো, ও সবসময় আমাকে টাকা লোন দিত। আচ্ছা, হ্যাঁ, বলতো যে আচ্ছা আজকের দুপুরের খাবারটা, আমি বলতো ভাই শোন, আমি যখন কাজ করবো আমি তোকে টাকাটা দিয়ে দিব কিন্তু, ঠিক আছে? বলতো হ্যাঁ দিও। পরে দেওয়া হয়েছিল? না, এখন ওই টাকা দেওয়া হয় নাই। ও বলছে লাইফ লং আমি যা যা খেতে চাবো সব টাকাও দিবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা অপশন আছে এখন। আমরা একটু উর্বিকে আমি খুঁজছিলাম, উর্বির আসছে যে হচ্ছে প্রিয়ন্তী উর্বি কে, প্রিয়ন্তী উর্বির ধর্ম। আচ্ছা, প্রিয়ন্তী উর্বির নাটক, প্রিয়ন্তী উর্বি, মানে আপাতত এগুলোই আসছে। প্রিয়ন্তী উর্বও আসছে একটা, যাই হোক। সো এই বিষয়গুলো আসছে। এইটি ব্যতি রেখে আর কি কি আসা যেতে পারতো উর্বি? যেমন এরকম আসা যেতে পারতো, উর্বি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে বেড়ায়, আমার বাবার অনেক টাকা, তারপরে আর কি কি যেন বলে বেড়াচ্ছেন। টেকনিক্যালি আমি বলি না আমার বাবার অনেক টাকা, আই জাস্ট সেড আমাকে এই একটা বাজে প্রশ্ন করে, সেই প্রশ্নটা আমার সহ্যই হয় না, যেই করে। আপনি বলে বেড়াচ্ছেন আমার বাবার অনেক টাকা, বেকার হলেও চলবে, তারপর আর কি কি যেন 5 ফুট 8 হতে হবে, আর কি কি যেন এরকম বলছে। কি কি অ্যাড করা যেতে পারতো উর্বি? সময় কম আছে। প্রিয়ন্তমের পড়াশোনা, আচ্ছা, এগুলোই অ্যাড করা যেতে পারতো। আর মজার কি হতো? আর তিনটা বলেন, আর মজার কি করা যেত? প্রিয়ন্তমের হাইট। আচ্ছা, তারপরে আর ধর্ম একটা মজার কোয়েশ্চেন, এরকম ওকে কোয়েশ্চেন করে। হ্যাঁ, লোকজন খুঁজতেছে এটা। ওয়াও, আর কিছু? আর কি কোয়েশ্চেন করবে? আচ্ছা, ঠিক আছে, আর কিরকম প্রশ্ন করার দরকার নেই। তবে আমাদের 2টা প্রশ্ন আছে। একটা হচ্ছে যে যাহা বলিব মিথ্যা বলিব, সেটাতে আমি কিছু নাম বলবো, বাক্য বলবো, শব্দ বলবো, সেটাতে আপনি মিথ্যেই বলতে হবে। ঠিক আছে, কে আগে শুরু করবে? আরো এক্সপার্ট হয়ে বলুক। তাহলে পরে আসো, ক্যাপ্টেন পরে, ঠিক আছে? আচ্ছা, উর্বি, ইয়েস, সুনেরা, মিথ্যা বলতে হবে। ওকে আমি অনেক ভালো করে চিনি। আচ্ছা, আরশ খান, আমি একদম চিনি না। শরীফুল রাজ, খারাপ মানুষ। পরিমণি, আমি ওকে একদম পছন্দ করি না। নায়ক, 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 আমার বাবা একজন নায়ক। মীর রাব্বি, একদম ভালো, সুন্দর না গলার ভয়েস। নীলচক্র, নীলচক্র, একদম আমি এক্সাইটেড না। বুক পকেটের গল্প, খুব 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 বাজে কন্টেন্ট। জুন, ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড নেওয়ার মতো না। সিন্ডিকেট, হোয়াট ইজ দ্য সিন্ডিকেট? একটা মিথ্যা বলেন প্রশ্ন না করে। হ্যাঁ, আমি জানি না, জুটি, সিন্ডিকেট নিয়ে কিছুই জানি না। জুটি, আরো সেটা আমার জুটি, পচা জুটি। আরশ নায়িকা, 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 বলো আমি একটা নায়িকা। হ্যাঁ, বলো আমি একটা নায়িকা। আরশ খান। আরশ খান একটা নায়িকা। আচ্ছা, ঠিক আছে। প্রিয়ন্তী উর্বি, ফালতু। তুমি এটা এমনও আমাকে বলো, এটা মিথ্যা কিভাবে হইলো? না, ওকে। তাসতুবা তিশা, পচা। পচা। মাহি, ভয়ঙ্কর। শরীফুল রাজ, একদমই হ্যান্ডসাম না। সুনেরা, কুৎসিত। ওটিটি, সিন্ডিকেট নাই। আমি জানতাম এটাই বলবো, আমি জানতাম। নাটক, এটা সত্যি কথা বলবে, সিন্ডিকেট আছে। নাটক বাজে জায়গা, টাকা আসছে না, চলা যায় না। সিনেমা, স্বপ্ন নাই। ও আচ্ছা। জায়েদ খান, তাহলে ওর বেস্ট ফ্রেন্ড। আমার বেস্ট ফ্রেন্ড। ওকে। শেষ যেই
ইয়েটা মা, এটা সত্য মিথ্যা দুটোই বলা যেতে পারে, অ্যাজ বিকজ আমি জানি যে আরশ খান খুবই মা ভক্ত একটা ছেলে। এটা ইচ্ছা যে কোনো ধরনের মন্তব্য আপনি করতে পারেন, মানে আমার মা হচ্ছে আমার আরাম। আচ্ছা, মানুষের জীবনে আরাম না থাকলে সে তো জীবনই থাকবে না। একদমই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা শেষ দিকে রয়েছি, উর্বি এক বাক্যে যদি দর্শকদের কাছে কিছু শেয়ার করতে চান। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার কাজ পছন্দ করেন, তাই চেষ্টা করব ভবিষ্যতে আরও কাজ করার। ইদানিং আমি নাটক করা বাড়িয়েছি, কারণ আপনারা অনেক রিকোয়েস্ট করেন যে আমি কেন এত কম নাটক করি। তো আপনারা যদি পছন্দ করেন আমি অবশ্যই আরও ভালো ভালো কাজ করব। থ্যাংক ইউ। অ্যাটলিস্ট ভয়েসটা আমরা বেশি বেশি শুনতে পাবো। আমাকে এখন যতটা ভালোবাসেন সবসময় এভাবেই ভালোবাসবেন, আর যদি কখনো মরে যাই ভুলবেন না। বেশি বেশি হয়ে গেছে। ধন্যবাদ আরশ খান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, ধন্যবাদ প্রিয়ন্তী উর্বি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আমরা কৃতার্থ। দর্শক, আমরা কথা শুনছিলাম আরশ খান এবং প্রিয়ন্তী উর্বির। আমরা একটা কথা একটু আপনাদেরকে জানাতে চাই, যারা যেভাবে যেখান থেকে কাজটা করুক, মন দিয়ে দরদ দিয়ে শুধুমাত্র কাজটা করে কিন্তু আপনাদের জন্য। আজকে আরশ খান কিন্তু প্রিয়ন্তী উর্বি হতে সময় লেগেছে, সময় লাগবে, হয়তো সেটি পরিপূর্ণ নয়, কিন্তু আরও সময় আছে, অনেকটা পথ যাবার বাকি এবং অনেক কিছু আপনাদেরকে দেওয়ার বাকি। ফলে সেজন্য তাদের প্রতি শুভাশিস, শুভকামনা এবং দোয়া তো থাকবে আমাদের, আপনাদেরও থাকুক সেই প্রত্যাশা করি, কারণ তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, আমাদের প্রতিনিধিত্ব করে। ভালো থাকবেন, দেখা হবে আমাদের আগামী আয়োজনে।